যদি ডারউইনের কথা সত্য হতো তাহলে প্রাণীদের হাড় গড়েই বিজ্ঞানীরা এটা প্রমাণ করতেন। এন্ড ইয়েস, অবভিয়াসলি আমরা এটা প্রমাণ করে ফেলাইছি, অনেকবার প্রমাণ করে ফেলাইছি। জাস্ট তিমির বিবর্তন বোঝাটাই আপনাদের জন্য যথেষ্ট। সো তিমির বিবর্তনের ক্লাস শুরু করা যাক। তিমি হইতেছে একটা সেটেশিয়ান, আর ডলফিনও কিন্তু একটা তিমি। সো সেটেশিয়ানস এর দুইটা ভাগ আছে, একটা হইতেছে ব্যালিন ওয়েলস আর একটা হইতেছে টুথ ওয়েলস। ব্যালিন ওয়েলস এর দাঁত নাই, টুথ ওয়েলস এর দাঁত আছে। নীল তিমি হইতেছে ব্যালিন ওয়েলস, এদের দাঁত নাই। সো সেটেশিয়ান মানে হইতেছে ওয়েল। সো আপনারা অবশ্যই শুনছেন যে সেটেশিয়ানসরা হইতেছে স্তন্যপায়ী, মানে তারা বাচ্চাদের দুধ খাওয়ায়। সো প্রথমত এটা উইয়ার্ড লাগে যে এরা স্তন্যপায়ী হয়ে পানিতে কি করে। তিমিরও হালকা হালকা চুল আছে। ওয়েট, আরো উইয়ার্ড জিনিস আছে। ব্যালিন ওয়েল যেটা, এদের যে ব্লো হোল আছে যেটা দিয়ে পানি বের করে, সেইটা কিন্তু একটা, বাট তাদের খুলিতে গর্ত হইতেছে দুইটা। কিন্তু দুইটা গর্ত থাকার কোনো দরকার ছিল না, যেটা স্তন্যপায়ীদের সাথে মিলা যায়। একটা গর্ত থাকাই কিন্তু যথেষ্ট ছিল। আবারও জিনিসটা অদ্ভুত না? ওয়েল, আরো অদ্ভুত বিষয় আছে। আমরা যদি তিমির হোমোলগাস স্ট্রাকচার বা সমগোত্রীয় অ্যানাটমির দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো তিমির যে ফিন আছে মানে হাত আছে, সেখানে 5টা করে হাতের আঙ্গুল আছে, ঠিক যেরকমটা স্তন্যপায়ীর মধ্যে থাকে। কিন্তু অন্যদিকে যদি আমরা হাঙরের দিকে তাকাই, যেটা হইতেছে একটা মাছ, যেটা শত শত মিলিয়ন বছর আগে অন্য শাখা হইতে বিবর্তিত হয়েছে, মানে যখন পৃথিবীতে প্রথম আর কি মাছ বিবর্তিত হইতেছিল। আবার মাছেরাই কিন্তু ভূমিতে থাকা সকল পশুদের পূর্বপুরুষ, সেটা বিবর্তিত হইতে হইতে হাঙরের পূর্বপুরুষ এবং বর্তমান হাঙরে পরিণত হয়েছে। হাঙরের পূর্বপুরুষ পৃথিবীতে উদ্ভিদ এক্সিস্ট করারও আগে বিবর্তিত হয়েছে। এই কারণে হাঙর সহ যত মাছের ফিন আছে সেখানে খাঁজ কাটা হাড় থাকে, কিন্তু তিমির হাতের যে হাড়টা সেটা মূলত 5টা আঙুল। কিন্তু কেন জানি সব স্তন্যপায়ীদের সাথে মিলাইতেছে, অদ্ভুত না? ওয়েল, এর কারণ হইতেছে তিমি আসলে এক সময় মাটিতে হাঁটা একটা স্তন্যপায়ী প্রাণী ছিল, যার নাম হইতেছে প্যাকিসেটাস, যে ছিল সব সেটেশিয়ানসদের পূর্বপুরুষ। সো প্রথমত একটু জিওগ্রাফিটা দেখা যাক। সো 50 মিলিয়ন বছর আগে প্যানজিয়া অলরেডি ভাগ হয়ে লরেশিয়ার গন্ডোনায় পরিণত হয়েছিল কন্টিনেন্টাল ড্রিফটের কারণে। ওই লরেশিয়ার গন্ডোনার মাঝখানে ছিল একটা প্রাগৈতিহাসিক সাগর, নাম হইতেছে টেথিস সি। সো সেই সাগরে এক পাশে ছিল পাকিস্তানের মতো এলাকা। যেটা হয়েছে, এই যে প্যাকিসেটাস ছিল, তারা যেহেতু সাইজে খুব ছোট ছিল, তারা যদি ল্যান্ড বা ভূমির দিকে যাইতো, তাইলে বড় বড় যে হিংস্র প্রাণীগুলো আছে সেটা তাদের শিকার করে নিত। যে কারণে সে টেথিস সাগরের আশপাশ দিয়ে হাঁটাচলা করতো এবং সেইখান থেকে ছোট ছোট মাছ শিকার করে খাইতো। সো ধীরে ধীরে মিলিয়ন মিলিয়ন বছরের পরিক্রমায় মহাদেশগুলো যে সইরা গেছে, তারাও মিলিয়ন মিলিয়ন বছর যাবত মহাদেশগুলোর পরিবর্তনের সাথে বিবর্তিত করতে করতে নিজেদের পানির অঞ্চলের সাথে খাপ খাওয়ায় নিছে। তাদের মধ্যে সেই সব মিউটেশন গুলো সবল হতে থাকে যেগুলো তাদের পানিতে চলাচলে সাহায্য করে। যেমন পাকিস্তানে প্যাকিসেটাসের ফসিল পাওয়া গেছিল, সেটার কানের হাড়ের সাথে তিমির কানের হাড়ের মিল পাওয়া যায়, কারণ তারা পানিতে আলাদা ধরনের ফ্রিকোয়েন্সি ইউজ করে শোনার জন্য, যেটা সাধারণত মাটিতে হাঁটা প্রাণীদের থাকার কথা না, যদি না সে পানিতে থাকার জন্য স্পেশালাইজড হয়। আবার প্যাকিসেটাসের যে পায়ের অ্যাঙ্কেল বোন আছে, সেটার সাথে হিপোর মিল পাওয়া যায়, কিন্তু হিপোর সাথে আবার তিমি ডিএনএর সবচেয়ে বেশি মিল আছে, সেটাতে আমি একটু পরে যাইতেছি। তো সেই অ্যাঙ্কেল বোনটা পানিতে চলাচলের জন্য উপযুক্ত, সেটা অন্যান্য ম্যামালে দেখা যায় না খুব একটা। প্যাকিসেটাস বিবর্তিত হইতে হইতে পরিণত হয়েছিল মায়াসিটাসে। সো মায়াসিটাসের একটা ভ্রূণ সহ ফসিল পাওয়া গেছে পাকিস্তানের একটা শুকনা নদীতে, অর্থাৎ অন্যান্য মাছেদের ফসিলের সাথে তার ফসিল পাওয়া গেছে। কারণ কথা হইতেছে মায়াসিটাস তো মাটিতে হাঁটা একটা প্রাণী ছিল, সে পানিতে কি করে? আবার বলে রাখি, মায়াসিটাস সেই হাড়গুলোর সাথে কিন্তু প্যাকিসেটাস আর তিমির হাড়ের মিল পাওয়া গেছে। সো বেসিক্যালি সেই মায়াসিটাস খাবারের সন্ধানে পানিতে যাওয়া শুরু করছিল, কারণ তারা পানিতে যাওয়ার জন্য স্পেশালাইজড হয়েছিল, যদিও তারা চাইলেই মাটিতেই থাকতে পারতো। এবং তখন কোনো একটা ভয়াবহ দুর্যোগের কারণে সে সহ অন্যান্য যে ম্যারিন ক্রিয়েচার আছে তারা চাপা পড়ে যায়, এবং তাদের কেউ কেউ ফসিল হয় এবং তাদের আমরা বর্তমানে খুঁজে পাইতেছি। সো এই যে লিনিয়েজটা দেখেন, বিবর্তনের সবচেয়ে স্ট্রং ফসিল এভিডেন্স গুলোর মধ্যে তিমিদের গুলা হলো একটা। তিমির পূর্বপুরুষের আমাদের কাছে অত্যাধিক পরিমাণে ফসিল আছে, যেটা ক্লিয়ারলি তাদের বিবর্তনীয় লিনিয়েজের সাথে মিলা যায়। এবং এর মূল কারণ হইতাছে পানিতে থাকা অবস্থায় তিমিরা এমন ভাবে ফসিলাইজড হয় যেহেতু সেখানে অক্সিজেন নাই এবং অ্যাসিডিটি খুব কম, পরে দেখা যায় তারা খুব বেশি পরিমাণ ফসিলে পরিণত হয় অন্যান্য জীবের তুলনায়। তার মধ্যে তাদের হাড় ছিল অনেক ডেন্স, যেমন অ্যাম্বুলোসেটাস, যেটা হইতাছে তিমির একটা ট্রানজিশনাল ফসিল। তারা লিটারালি মাটিতে এবং পানিতে একই সাথে চলাচল করতে পারতো, এবং তাদের ফসিলেরও একদম ক্লিয়ার কাট উদাহরণ আমাদের কাছে আছে। প্যাকিসেটাসের মতো তাদের হাড়গোড়ের সাথেও সেম মিল পাওয়া যায়। এরপর হইতাছে রোডেসাইটাস, যাদের নাকটা উপরের দিকে যাইতে থাকে। এরপর হইতাছে ব্যাসিলোসরাস, যাদের পায়ের হাড়টা সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে, সেটা সম্পর্কে আমি একটু পরে বলছি। এবং সবশেষ ডোরুডন সম্পূর্ণভাবে পানিতে থাকার জন্য ব্যবহৃত হয়। ঠিক লিনিয়েজ যেরকম ভাবে প্রেডিক্ট করে সেই রকম ভাবে ফসিলগুলো কিন্তু পাওয়া গেছে, অর্থাৎ মাটির নিচের স্তরে মাটিতে থাকা তিমির পূর্বপুরুষের ফসিল পাওয়া গেছে, এবং যত উপরের স্তরে যাওয়া হয় তত বেশি পানিতে থাকার জন্য উপযুক্ত ফসিল পাওয়া যায়। এবং এগুলোর সাইজও ধীরে ধীরে জাস্ট বাড়তেই থাকে। কখনো এমন হয় নাই যে পানিতে থাকা তিমির পূর্বপুরুষ মাটিতে থাকা পূর্বপুরুষের আগে পাওয়া গেছে। লিনিয়েজটা সম্পূর্ণভাবে বিবর্তনের সাথে মিলা যায়। আমরা তিমির অন্যান্য পূর্বপুরুষ এবং কাজিনদের ফসিল এবং ফসিলের অংশবিশেষ পাইছি, তার মধ্যে অনেকগুলাই ভারতে এবং পৃথিবীর অন্যান্য জায়গাতেও পাওয়া গেছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি তিমিদের পূর্বপুরুষের ফসিল পাওয়া গেছে মিশরের ওয়াদি আল হিতান, যার অর্থ হইতেছে তিমিদের উপত্যকা, সেই অঞ্চলে।
সেখানে প্রায় 1000টা তিমির কঙ্কাল এবং প্রায় 200টা পূর্ণ কঙ্কাল পাওয়া গেছে। ওগুলোর সাইজ তুলনামূলক ছোট, কারণ তখনও তিমির পূর্বপুরুষ এত বড় হিসেবে বিবর্তিত হয় না। এবং এর কারণ হইল একই সময় সাহারা মরুভূমির মাঝখান দিয়ে আস্ত একটা সাগর ছিল, যার নাম ট্রান্স সাহারান সিওয়ে। কন্টিনেন্টাল ড্রিফটের কারণে ভারত ওই একই সময়ে আইসা গন্ডোয়ানা থেকে ভাগ হয়ে লরেশিয়া হিট করছিল, যেটা ঘটতেও প্রায় 90 মিলিয়ন বছর সময় লাগছে। ঠিক একই কারণে পরবর্তী 50 মিলিয়ন বছর যাবৎ হিমালয় পর্বতমালা তৈরি হয়েছে এবং এটা বর্তমানেও কিছু মিলিমিটার করে প্রতি বছর বৃদ্ধি পাইতেছে। তার পাশাপাশি অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকাও সেই জায়গা থেকে ভাগ হয়ে যায়, যে কারণে মিলিয়ন মিলিয়ন বছর যাবৎ অস্ট্রেলিয়াতে থাকা জীবগুলা পৃথিবীর অন্যান্য জীবগুলোর থেকে আলাদা ছিল। এই কারণে তারা নিজেদের মতো এক্সোটিক ভাবে বিবর্তিত হয়েছে। ঠিক এই কারণে ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো জায়গায় পাওয়া যায় না। আর আন্টার্কটিকা এক সময় বন ছিল, সেইটা ভাগ হয়ে যাওয়ার পর থেকে সেখানে পেঙ্গুইন বিবর্তিত হতে থাকে, যেটা বেসিক্যালি সাধারণ পাখির থেকে আসছে, বাট সেটা বর্তমানে পানিতে থাকার জন্য এবং ঠান্ডা ওয়েদারে থাকার জন্য উপযুক্ত। কন্টিনেন্টগুলো সরে যাওয়ার আগে যে জীবগুলো বসবাস করতো সে এলাকায় তাদের ফসিল উভয় কন্টিনেন্টেই পাওয়া যায়। এমনকি হিমালয়ে তিমির পূর্বপুরুষের ফসিল, যার নাম হচ্ছে হিমালয়সিটাস, এবং পাশাপাশি অন্যান্য সামুদ্রিক প্রাণীর ফসিলও পাওয়া গেছে, যেটা ক্লিয়ারলি প্রমাণ করে যে হিমালয়ের এলাকাটা আসলে একসময় টেথিস সাগরের নিচেই ছিল। ঠিক এরকম ভাবে কন্টিনেন্টাল ড্রিফট বা টেকটনিক থিওরিকেও প্রমাণ করা যায়। এরকম ভাবে শত শত দ্বীপের উদাহরণ দেওয়া সম্ভব। এগুলো দেখতে একদম এলিয়েনের মতো লাগে। ঠিক এইরকম ভাবে বায়োজিওগ্রাফিও বিবর্তনের সাথে মিলা যায়। এখন আসলে তিমির সাথে ডিএনএ সবচেয়ে বেশি মিল কার কার সাথে আছে? তো তিমির সাথে বর্তমানে জীবিত যে জীবটা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ডিএনএ মিল হইতেছে হিপোর সাথে, তারপর হইতেছে হরিণ, তারপর হইতেছে শগর। সো এটাতে যেটা বোঝা যায় সেটা হলো যে বর্তমান সময় থেকে যদি আমরা পিছাইতে থাকি তাহলে তিমির পূর্বপুরুষের সাথে সবচেয়ে বেশি যে মিল পাওয়া যায় বর্তমানে জীবিত যে প্রাণীটা সেটা হলো হিপো, মানে এরকম শাখা প্রশাখার মতো মিল পাওয়া যাবে। তারপর হইতেছে হরিণ, যেটা আর একটু দূরে হবে। তারপর হইতেছে শগর, যেটা আরো একটু দূরে হবে। অর্থাৎ প্রথমত তিমির পূর্বপুরুষ থেকে শগরের পূর্বপুরুষ ভাগ হয়েছে, তারপর হরিণের পূর্বপুরুষ, তারপর হিপোর পূর্বপুরুষ। এটা শুধুমাত্র জীবিত জীবের কথা আমরা বলতেছি। আর তারা কিন্তু মোটেও ওই তিমি হয়েই ভাগ হয়ে গেছে এরকম না, তারা মোটেও হরিণ হয়েই ভাগ হয়ে গেছে জিনিসটা এরকম না। তারা বর্তমানে ওইসব জীবে পরিণত হয়েছে বিবর্তিত হইতে হইতে। তখন শুধু তাদের পূর্বপুরুষগুলো ভাগ হয়ে গেছিল আলাদা আলাদা অঞ্চলে, এবং সেই অঞ্চল অনুযায়ী তারা বর্তমানের জীবগুলাতে বিবর্তিত হয়েছে। আপনারা তো সবাই বিবর্তনের ভুল বুঝেন। ইনফ্যাক্ট আমার একজন বন্ধু আছে যে খালি মজা করে বারবার বলতে থাকে যে তিমি তাইলে হরিণ থেকে আসছে। সিরিয়াসলি হোয়াট দ্য ফাক ম্যান। সো এখন আমরা দেখবো হিপোর সাথে তিমির মিল কি কি। সো হিপোর সাথে তিমির পূর্বপুরুষের যে অ্যাঙ্কেল বোন আছে সেটা মিলা যায়, সেটা আমরা একটু আগে বলছি। হিপো আর তিমি দুইজনেই পানির নিচে নিজের বাচ্চাদের খাওয়ায়, যেটা খুবই উইয়ার্ড। তাদের উভয়েরই মাল্টি চেম্বার্ড পাকস্থলী আছে, যেটা কিন্তু নিরামিষীদের জন্য উপযুক্ত। কিন্তু তিমি তো নিরামিষী না, সে তো পানিতে থাকা ছোট ছোট মাছ খায়। তার মধ্যে ওইটা আছে কেন? তার কারণ হলো তিমির পূর্বপুরুষ নিরামিষী ছিল এক সময়, কিন্তু হিপো তো এখনো নিরামিষী। সো তার ক্ষেত্রে ওইটা সেন্স বানায়, বাট তিমির ক্ষেত্রে কিন্তু সেন্স বানায় না। তার ক্ষেত্রে চাইলেই এক চেম্বার স্টোমাক থাকতে পারতো। উভয়েরই শরীরে লোম নাই, বাট হালকা হালকা চুল আছে, কারণ তাদের পূর্বপুরুষের চুল ছিল অন্যান্য ম্যামালদের মতো। এবং তাদের উভয়ই অন্ডকোষ শরীরের ভিতরে, যেটা দুর্লভ একটা জিনিস। সো তাদের ডিএনএতেও মিল, তাদের বহিরাগত কার্যকলাপেও মিল, তাদের শরীরের অ্যানাটমিতেও মিল। এখন আসা যাক আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টে। তিমির শরীরের শেষের দিকে একটা হিপ বোন আছে, যেটা তাদের কঙ্কালের সাথে সংযুক্ত না, যেটা তার পূর্বপুরুষের কাছ থেকে রয়ে গেছে। তো তিমি এটার প্রজননের কাজে ইউজ করে, বাট এই হাড়টা মূলত সেই জায়গায় এক প্রকার ভাসতেছে সবগুলো মাসেলের মাঝখানে, যেটা সাধারণভাবে কখনোই প্রাণীদের মধ্যে দেখতে পাওয়ার কথা না। এইটারে বলা হয় ভেস্টিজিয়াল অর্গান, অর্থাৎ এমন সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আমাদের পূর্বপুরুষের একটা নির্দিষ্ট কাজে লাগতো, বাট বর্তমানে সেই কাজে লাগে না, আবার মাঝে মধ্যে একদম ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়। সো এই ভেস্টিজিয়াল অর্গান পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মধ্যে একটু না একটু দেখতে পাওয়া যায়, যেটা সাধারণত সেন্স মেক করে না যতক্ষণ আমাদের আপনি বুঝবেন যে সেটা আগেকার পূর্বপুরুষের একটা অর্গান ছিল, যেটা বর্তমানে আমাদের কাজে লাগে না। জীবজগতের ভেস্টিজিয়াল অর্গানের লিস্ট এতই বড় যে সেটা নিয়ে আমি আরো কয়েকটা ভিডিও বানাবো। এখানে সেরকম একটা লিস্ট দেখানো হইলো, আপনারা পড়ে নিতে পারেন। তিমির ভ্রূণের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে সেটা প্রথমে চুল ডেভেলপ করতে নেয়, তারপর সেটা বন্ধ হয়ে যায়। তার কারণ তার পূর্বপুরুষের চুল ছিল এবং সেইটার জিন প্রথমত অ্যাক্টিভেট হইতে নেয়, তারপর যে মিউটেশনের ফলে সেটা বন্ধ হয়ে গেছিল সেইটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং চুল ডেভেলপ হওয়া বন্ধ হয়ে যায়। সেম জিনিসটা আমাদের মানুষের ভ্রূণের সাথেও ঘটে, কারণ আমাদের পূর্বপুরুষদের লোম ছিল। আবার ব্যালিন ওয়েল, যার দাঁত নাই, তার ভ্রূণেও প্রথমত দাঁত ডেভেলপ হওয়া শুরু করে, অর্থাৎ আবারও সেই পূর্বপুরুষের বৈশিষ্ট্য এই জায়গায় প্রকাশ পাইতেছে। এবং সকল প্রাণীর ভ্রূণে এই ধরনের মিল পাওয়া যায়। সো এইটা শোনার পরেও আপনি কেমনি বিবর্তন রিজেক্ট করে দিতে পারেন? এর কারণ সিম্পল, আমাদের সেটা নিয়ে শেখানোই হয় না। সো এখন আসলে তিমি কেন এত বড় হয়েছে? ওয়েল, প্রথমতই পানিতে আপনার কোনো সাইজ লিমিট নাই।
আপনি পানিতে যত ইচ্ছা তত বড় হইতে পারবেন। আই মিন যে কোনো ফ্লুইডে যখন আপনি বয়ান্ট অবস্থায় থাকবেন, মানে ভাসমান অবস্থায় থাকবেন, তখন আপনি যত ইচ্ছা তত বড় হইতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত নাভের মধ্যে যে সিগন্যালের সময়কাল সেটা অত্যাধিক হয়ে যাইতেছে। হয়তো আপনি হিট করবেন 1 মিনিট আগে, ব্যথা পাবেন 1 মিনিট পরে। তো তিমির ক্ষেত্রেও একই, যখন হইতেছে প্যাকিসেরাস বিবর্তিত হইতে হইতে পানির জীবে পরিণত হওয়া শুরু করলো। এখন পানিতে তো তার কোনো সাইজ লিমিট নাই, সে যত বেশি খাইতে পারবে ততই তার জন্য লাভ। এখন বেশি করে খাওয়ার জন্য তার বড় হওয়া প্রয়োজন। সো ধীরে ধীরে তার প্রজাতির যারা হইতেছে বড় ছিল তারাই বেশি বেশি প্রজনন করতে পারে, এবং ধীরে ধীরে তাদের প্রজাতি খালি বড়ই হয়েছে, ছোট হওয়ার কোনো প্রয়োজন ছিল না। বিশেষ করে 3 থেকে 4 মিলিয়ন বছর আগে একটা ক্লাইমেট শিফট হয় পৃথিবীতে, মূলত পোলার আইস ক্যাপ মানে মেরু অঞ্চলের বরফের যে পরিবর্তনটা সেটার কারণে, যার ফলে পুরো পৃথিবীর সমুদ্রের পানির তাপমাত্রা এবং পানিতে থাকা নিউট্রিয়েন্টের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য দেখা দেয়। ফলে ওই সময় ম্যারিন ক্রিয়েচারদের খুব বেশি খাদ্য খাওয়া প্রয়োজন ছিল, যেখানে দেখা যায় যে তিমির পূর্বপুরুষের মধ্যে যারা বড় ছিল তারাই বেশি বেশি খাদ্য খাইতে পারতো এবং বেশি বেশি প্রজনন করতে পারতো, এবং তাদের বংশধরও বড় হওয়ার সম্ভাবনা জাস্ট বাইরে যাইতো। তো যারা ছোট ছিল তারা ধীরে ধীরে প্রতিযোগিতায় হারা যায়, এবং যারা বড় ছিল তারা জাস্ট বড় হইতেই থাকে আর হইতেই থাকে। আর বর্তমানে তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জীব হিসাবে বহিঃপ্রকাশ করছে। সো একটু চিন্তা করলে বুঝতে পারবেন তিমি হইতেছে এমন একটা জীব যেটা পানির থেকে মাটিতে এসে আবার পানিতে চলে গেছে।